নামচি থেকে বেরিয়ে এখন আমরা চলেছি খারসাংয়ের উদ্দেশ্যে। নামচি থেকে দার্জিলিং 57 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু সময় লাগছে এখান থেকে গুগল ম্যাপে যা দেখাচ্ছে প্রায় 2.5 ঘন্টা, 2 ঘন্টা 40 মিনিট। তারপরে বুঝতেই পারছেন রাস্তার পরিস্থিতি কেমন, এবং প্রত্যেকটা রাস্তায় পুরোপুরি খারাপ। ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা শুধু উপরের দিকে উঠেই চলেছি, 1 অথবা 2 ছাড়া গাড়ি স্পিড তুলতে পারছি না বা গিয়ার চেঞ্জও করতে পারছি না। 1 2 উঠতে হচ্ছে আমাদের। কখনো কখনো চেঞ্জ করার চেষ্টা করলেও একটু দূরে গিয়ে আবার আমাদের গিয়ার চেঞ্জ করে 1 2 নিয়ে আসতে হচ্ছে। প্রচণ্ড খারাপ, এক সাইডে পুরো ঢাল, আরেক দিকে পাহাড়। প্রাকৃতিক দৃশ্য তো খুবই সুন্দর, তার মধ্যে দিয়ে অপরিচিত রাস্তা, অন্ধকার হয়ে আসছে, দূরে কুয়াশা দেখা যাচ্ছে, জানি না কুয়াশা না মেঘ। অপরিচিত ছোট ছোট গ্রাম, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। এখন বাজে বিকেল ওই 4:45, 4:30, 4:45। তো আমাদের ইচ্ছে আছে যদি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা হয়, তাহলে আমাদের দার্জিলিং পৌঁছতে সময় লাগবে 7টা, 7:30। যে টাইমটায় দার্জিলিং শহরের মধ্যে দিয়ে যাওয়া খুবই টাফ ব্যাপার, প্রচণ্ড জ্যাম থাকে। আর তারপরে শুনছি নাকি দার্জিলিংয়ের কাছাকাছি বা দার্জিলিংয়ের সাইডে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমরা এখন একটা অপরিচিত প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে চলেছি। দেখুন আমাদের সমতল এলাকার মতো এখানেও বেশ কলা গাছ দেখতে পাচ্ছি প্রচুর, রাস্তার দুই সাইড দিয়ে। বাড়ি কম, তবে যে 2-1টা বাড়ি আছে বেশিরভাগই দোতলা বাড়ি, নিচে কাঠের। আর সামনের বাউন্ডারিগুলো এখানেও পাকা। ম্যাপে দেখাচ্ছে ডান দিক যেতে হবে, বোম্বা কেন বাম দিকে ঢুকে গেল। হ্যাঁ হ্যাঁ এই রাস্তা না? হ্যাঁ, ও আগে লেফট টার্ন নিয়ে নিয়েছে, কিন্তু আসলে রাইট যেতে হবে, কারণ এখান থেকে দার্জিলিং যেতে এখনও 2 ঘন্টা সময় লাগবে। কোনোভাবেই পথ ভুল করে উল্টো রাস্তায় পৌঁছে না যায় বা ভুলভাল রাস্তায় চলে না যায়, সেইটা খেয়াল রাখতে হচ্ছে। কারণ এলাকা অপরিচিত, গ্রামের মধ্যে দিয়ে চলেছি। তারপর একটু পরে অন্ধকার হয়ে আসবে, আর বুঝতেই পাচ্ছেন পাহাড়ি অপরিচিত রাস্তায় অন্য কোনো ভয় নেই, কিন্তু খুঁজে বেড়ানোটাই সমস্যা। কারণ পথে যদি কারোর সাথে দেখা না হয়, সাধারণ পাবলিককে যে আমরা জিজ্ঞেস করে যাব, সেটার জন্য তো কাউকে দরকার। যেহেতু অপরিচিত এলাকা, অপরিচিত রাস্তা, এবং বেশিরভাগ রাস্তায় শুনে মানে যতটুকু জেনেছি যে প্রচণ্ড খাড়াই এবং চড়াই, সেজন্যে কোনো জায়গায় ভুল করার আগেই গুগল ম্যাপ যদি ভুল দেখায় বা ভুল পথে চলে যায়, সাথে সাথে কাউকে জিজ্ঞেস করে সঠিক রাস্তার সন্ধানটা নিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। কারণ পুরো রাস্তাটা চড়াই, উপরের দিকে উঠতেই আছি। আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে আমরা উঠেই চলেছি উপরের দিকে। ছোটো ছোটো গ্রাম, ও ভুল দেওয়া ছিল, ভুল। পাহাড়ের ঢালে কি দারুণ সুন্দর একটি বাড়ি। প্রাকৃতিক সৌন্দর্যতে তো ভরাই, এটা মানতেই হবে, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায়। দেখুন এখানে সাইনবোর্ড দেওয়া আছে, একটা ভালো করে মিলিয়ে নিই, কারণ দুটোর পথ ভুল গেলে আবার সমস্যা। সেই জন্যে ভালো করে দেখে নিয়ে তারপরে এগোবো। ভাই দার্জিলিং যাবো, দার্জিলিং সিধা। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে লোহার ব্রিজের উপর দিয়ে আমরা চলেছি, নিচ দিয়ে নদী বয়ে চলেছে। সূর্যের পরন্ত বিকেল, এই পরন্ত বিকেলে
এই ব্রিজের উপর দিয়ে বাইক রাইড করতে যে কী ভালো লাগছে সেটা ভাষায় বলে বোঝানো যাবে না। অনেকক্ষণ বাইক চালাচ্ছি, সামনে কোনো বাজার বা কোনো দোকান যদি বাঁধে যেখানে চা পাওয়া যায় তাহলে খুব ভালো হয়, কারণ এখন একটু ঠান্ডা লাগছে, সূর্য ডুবু ভাব, আর বেশ কিছুক্ষণ টেনশান নিয়েই ধীরে ধীরে বাইক চালাতে হচ্ছে। তো একটু চা ফেলে শারীরিক এনার্জিটা ফিরে পাবো। আমরা যে গ্রামের মধ্যে দিয়ে চলছি, গ্রামে বাড়িঘর সেভাবে নেই, কোথাও কোথাও দুটো একটা বাড়ি, অনেক ফাঁকা ফাঁকা বাড়িগুলো। একই জায়গায় যে অনেকগুলো বাড়ি তা কিন্তু না, পাহাড়ের ঢালে ছোট ছোট বাড়ি এক একটা, আর পুরো রাস্তাটাই ফাঁকা, একদিকে নদী আর একদিকে পাহাড়, আর তার মাঝখান দিয়ে সুন্দরভাবে সাপের মতো এঁকে বেঁকে চলেছে রাস্তাগুলো, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমরা ভিডিও রেকর্ড করি ঠিকই, পোস্টও করি, আপনারা দেখেন, কিন্তু যেটা আমরা খালি চোখে দেখি তার যে সৌন্দর্যতা, তার যে অনুভূতি, সেটা আমরা বলে বা দেখিয়ে সঠিকভাবে প্রকাশ করা সম্ভব হয় না। আমরা যে ঘুরতে আসি, অন্তত যারা এই ভবঘুরে টাইপের, আমি বা আমার মতো প্রচুর দাদা ভাই দিদিরা আছেন যারা এরকম ভবঘুরে ঘুরতে পছন্দ করেন, জীবনে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকেও তারা এই ঘোরার মধ্যে দিয়ে অনুভব করেন। কারণ ঘোরার নেশা যে বা যার আছে সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ। আর বাইকে ঘোরার মজাটাই আলাদা, যেখানে খুশি থামুন, যেমন খুশি চলুন, শুধু নিয়ম মেনে কোনো তাড়াহুড়ো না করে সঠিক পদ্ধতি অবলম্বন করে ঘুরে থাকুন। কারণ বাইক এমন একটা যানবাহন, ছোট বড় ভাঙা ভালো মন্দ সমস্ত পথ ধরে যেতে পারে, যেখানে হয়তো 4 চাকা কোনো ছোটো গাড়ি যেতে পারবে না। জমির আলের উপর দিয়েও বাইক নিয়ে চলে যাওয়া যায়। এমন বহুবার হয়েছে আমার সাথে, যে লাইনের 2-3 কিলোমিটার লাইন হয়ে দাঁড়িয়েছে ছোটো গাড়ি, এই ফাঁক দিয়ে ওই ফাঁক দিয়ে জমির আল দিয়ে গিয়ে সেই জ্যামের আগে গিয়ে উঠে বেরিয়ে যায় নিজের গন্তব্যে। কখনো কোথাও ওই বাইক নিয়ে গিয়ে বাধা হয়। তো যাই হোক, আমরা তো চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন দার্জিলিংয়ে 5টার পর থেকে 7:30-8টা পর্যন্ত প্রচণ্ড ভিড় হয়। এর আগে বহুবার আমি এসেছি, দার্জিলিংয়ে ঢুকতেই ভয় লাগে, কারণ দার্জিলিংয়ের বাইরে দিয়ে যেতে পারলে খুব আনন্দ হয়, মানসিক শান্তি হয়, কিন্তু দার্জিলিংয়ের নাম শুনলেই মনটা খুবই আমার ভয় ভয় লাগে। জানি না, কারণ ওদের ট্রাফিক সিগন্যাল আর ওরা এত বেশি গ্যাদারিং হয়, কিন্তু আমার তো দার্জিলিংয়ের নাম শুনলেই হয়। আপনাদের কার কেমন লাগে জানি না, আমার ভালো লাগে। সামনে কোথাও কোনো চায়ের দোকান পেলে ভালো হতো, অনেকক্ষণ চা খাইনি। ছোট্ট একটি গ্রাম, কুরভাম, 20-22টা পরিবারের বাস এখানে। আর এই সাপের মতো আঁকা বাঁকা পথ ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠে চলেছে। সামনে বলল আরও নাকি চড়াই হবে, আরও উপরের দিকে উঠতে হবে, রাস্তা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। আমরা যে পথ ধরে চলেছি এই পথটি আস্তে আস্তে উপরের দিকে উঠছে। নামচিতে আমরা যখন ছিলাম তখন নিচে ছিলাম, এখন নামচি থেকে আমরা আস্তে আস্তে উপরে উঠছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমরা যে চলছি। দেখুন রাস্তা প্রসার উপরের দিকে উঠেই যাচ্ছে। ভাই বুধবার যথেষ্ট স্পিডে গাড়ি চালাচ্ছে, কারণ নইলে ওই 1-2 ছাড়া গাড়ি চালানো যাবে না। ওই জন্যে ননস্টপ চলার জন্য ও যথেষ্ট স্পিডে চালানোর চেষ্টা করছে। খুব ভালো ড্রাইভ করে, আমি কিন্তু পারি না। ওর ড্রাইভ দেখে আমার সব ভয় লাগে, আমি অত স্পিডে গাড়ি চালাতে পারি না। ও খুব ভালোই জোরে গাড়ি চালাতে পারে। হাই রোডে ও সবসময় আমার থেকে 1-150 মিটার দূরে থাকে। আমি কখনোই ওকে তাড়া করিও না,
আমি আমার মতো চলতে থাকি, ও কিন্তু খুব স্পিডে চলতে থাকে। যদি দেখি যে অনেক বেশি দূরে চলে গিয়েছে, আমি কোনো জায়গায় থেমে যাই। ও যখনই ব্যাক লুকিং গ্লাসে আমাকে ব্যাকে দেখতে না পাই, তখন ও দাঁড়িয়ে যায়, তো আমায় ফোন করে, তখন আমি আবার আস্তে আস্তে যাই। ওইটুকু দুষ্টুমি না করলেও খুব চলে যায়। বাঁ দিকে চা বাগান আর ডান দিকে পাহাড়ের ঢাল, সবুজ গাছপালা, সূর্য ডুবু, দারুণ দারুণ, অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু এতটা পথ চলে এলাম, এখনও একটা চায়ের দোকান পেলাম না দাদা। চা খাওয়ার জন্য মনটা খুব উসখুস করছে গো, তাহলে একটু এনার্জি ফিরে পেতাম। এই এতক্ষণ ধরে চড়াই ধরে উঠছি, কোথাও একটু আর মানুষের মুখও দেখতে পাচ্ছি না, কেউ নেই রাস্তায়। যা আছে দু একটা ছোট গাড়ি। আর এখানে দেখলাম স্কুটি খুব চলে, প্রায় মানুষই স্কুটি নিয়ে চলছে। আমরা তো ভাবি যে পাথুরে এরকম উঁচু রাস্তাতে স্কুটি হয়তো সমস্যা হতে পারে, কারণ তো দেখছি এখানে মানুষ স্কুটিই বেশি ব্যবহার করছে। স্কুটিতে এরা বেশ স্বতঃস্ফূর্ত হয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছে, স্কুটি নিয়ে চলছে। ওই ভাই চলো যাওয়া যাক। ভাই কোনো একটা দোকান তো দেখা ভাই, যেখানে একটু চা খেতে পারি, একটু দেখা। ছোট্ট চায়ের দোকান। এই রাইডে বেরিয়ে প্রচুর চা খাওয়া হয়, চা খেলে এনার্জিটা ফিরে পাই, সাথে বিশ্রামও নেওয়া হয়। তখন থেকে শুধু উঠেই চলেছি এখনো পর্যন্ত কিন্তু নামিনি কোথাও। কতটা খাড়া হয়ে রাস্তাটা, উঠেই চলেছে। আর এখানে সাধারণ মানুষ বেশিরভাগ দেখেছি পায়ে হেঁটেই চলছে, এদের এনার্জি আছে বলে। দারুণ সুন্দর, একদম রাস্তায় থেকেই চা বাগান, শুধু চা বাগান। এটা আবার বাঁ দিকে ব্যারিকেড দেওয়া, সবুজ গাছপালা। ইচ্ছে আছে সোজাসুজি দিক থেকে কার্শিয়াং পৌঁছাবো, কার্শিয়াং থাকবো আজকে। কি এখানে এই যে টুকবার, বাহ পেয়েছি। বলো। হ্যাঁ চা খাবো, পপকর্ন খাবো আমি। চা পপকর্ন খেয়ে আবার রওনা দিলাম। এবার আগের থেকেও বেশি খাড়া রাস্তা, উঁচু, একদম একদম সোজা, দেখেছেন পরিষ্কার, মানে ভয়ঙ্কর উঁচু। ভয় লাগছে ঠিকই, কিন্তু তার মধ্যে দিয়ে চলতে হবে। সন্ধে হয়ে এসছে, সূর্যের আলো আর নেই। সব থেকে ভয় লাগছে সামনের দিক থেকে যদি কোনো গাড়ি আসে এবং তার হেডলাইটের আলো সরাসরি আমাদের চোখে এসে পড়বে, কারণ তাদেরও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। রাস্তাটা এতটাই খারাপ, আর কতটা পথ যে এই খারাপভাবে উঠে যেতে হবে। গাড়ি কিন্তু একে দুয়ে এছাড়া চালাতে পারছি না, স্পিড যতই বাড়াই না কেন একে দুয়েই চালাতে হচ্ছে। কিছু কিছু জায়গায় তো একে নিয়ে আসতে হচ্ছে, নইলে এতটাই খারাপ পথ যে যাওয়া অসম্ভব। আর স্টার্ট বন্ধ হয়ে যাবে, আর এই টার্নিং, এই অবস্থায় যদি কখনো গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় বা কোনোভাবে যদি পড়ে যায়, স্লিপ কাটি, তাহলে বুঝতে পারছেন।
আমি প্রচণ্ড ভয়ে ভয়ে বাইক ড্রাইভ করছি ঠিক, কিন্তু ভয়কে জয় করে এগোতে হচ্ছে। কথা কম বলাই ভালো। চলুন এক মনে কিছুটা পথ এগোই, তারপরে আবার যা দেখব তা নিয়ে কথা বলবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। এখানে সবই ছোটো ছোটো গ্রাম, ছোট্ট ছোট্ট 8টা 10টা 20টা বাড়ি নিয়ে। ছোট্ট অন্ধকার হয়ে এসছে, যত অন্ধকার হয়ে আসছে ওটাই তত খারাপ যে 2 নম্বরে নয় 1 নম্বরে দিয়ে গাড়ি তুলতে টেনশন হচ্ছে। বাড়ছে। দিকে আকাশ একটু হলেও মেঘ মেঘ হয়ে আছে। দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে, আর আমরা যেদিকে আছি দার্জিলিংয়ের ঠিক কিছুটা আগে, এখানে এখনও বৃষ্টি নেই, বৃষ্টি হয়ে গিয়েছে বিকেলের আগে। সেই জন্য আমাদের এখনও বৃষ্টির সম্মুখীন হতে হয়নি, কোনো সমস্যায় পড়িনি। দেখা যাক দার্জিলিংয়ে ঢোকার পর আমাদের কী অবস্থা হয়। যদি সব কিছু ঠিক থাকে তাহলে কার্শিয়াং পর্যন্ত যাব, আজ রাত্রে কার্শিয়াংয়ে গিয়ে থাকবো। আর যদি সেই রকম বৃষ্টি হয় বা কোনো সমস্যা হয় বা আমরা যদি টাইমের মধ্যে পৌঁছাতে না পারি তাহলে দার্জিলিংয়ে থেকে যাব। এখন দার্জিলিং পৌঁছানোর পর্যন্তই আমাদের একটু বুঝে চলতে হবে। গিয়ার চেঞ্জ করতে গিয়ে সমস্যা হচ্ছে, গাড়ির পিছনে টানছিল যথেষ্ট, ভয় পেয়ে গেছিলাম। যাক কাটিয়ে উঠতে পেরেছি। একটু 19-20 করার উপায় নেই দাদা, 19-20 করলেই একদম মাছাড় খেতে হবে। আর পিছনে স্লিপ করলে কত দূরে গিয়ে পড়বো সে আমিও জানি না, শুধু ওপরবেলা জানি। আর এখন অন্ধকার হয়ে এসছে, সকলেই তো সামনে পিছিয়ে লাইট জ্বালিয়ে চলছে, আমরাও ফগ লাইট ব্যবহার করছি। আর ছোটো গাড়ির ড্রাইভাররা যথেষ্ট হেল্পফুল, কারণ আমার যে অসুবিধা হচ্ছে সেটা বুঝতে পেরে হাত দিয়ে ইশারা করলো আমাকে বেরিয়ে যাওয়ার জন্য। কারণ পিছনে আমি বাইক নিয়ে আসলে ছোটো গাড়ির কারণে যে ধুলোটা উঠছে সেটা আমার মানে চোখে এসে পড়ছে, আমার হেলমেটে পড়ছে। আর ধুলো তো না, এগুলো রীতিমতো বাদ, হেলমেটে এসে পড়লে শব্দ হচ্ছে, ঠক 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 করে শব্দ হচ্ছে। ড্রাইভারদা আমাকে হাত দিয়ে ইশারা করলো বেরিয়ে যাওয়ার জন্য, থ্যাংক ইউ ড্রাইভারদা। এর আগেও একবার হয়েছিল, আমি হাইওয়েতে একটি বাসকে ওভারটেক করছিলাম, তো ড্রাইভারদা হঠাৎই আমাকে হাত দিয়ে ইশারা করলো না আসার জন্য। আমি ওনাকে খেয়াল করছি, আমি থেমে গেলাম, আমি জাস্ট ওভারটেক করবো ঠিক সেই মুহূর্তে উল্টো দিক থেকে আরেকটা বাস আসছিল, সেটা আমি খেয়াল করি। ড্রাইভারটা আমাকে সিগন্যাল দেওয়াতে আমি ওনার সিগন্যালটা খেয়াল করেছিলাম বলেই সেদিন আমি প্রাণে বেঁচে গেছিলাম। সেই জন্যে রাস্তায় বেরোলে অবশ্যই সিগন্যাল খেয়াল করতে হবে। সামনে বড় গাড়ি থাক বা ছোটো গাড়ি যেই থাকবে, অবশ্যই ড্রাইভারকে ভালো করে অনুসরণ করতে হবে যে তিনি কী করতে চাইছেন, তিনি কীভাবে ড্রাইভ করছেন। হুট করে বেরোতে গেলেই যে বেরিয়ে যাব বা পার হয়ে যাব এমন চিন্তাভাবনা নিয়ে ছোটো গাড়ি তার সাথে ড্রাইভ না করাই ভালো। পিছনে চলুন, আপনি আপনার মতো সিগন্যাল অবলম্বন করুন, তাকে হর্ন দিন বা লাইটে তাকে বোঝানোর চেষ্টা করুন, লাইট টিপা করুন। তিনি খেয়াল করলে অবশ্যই আপনাকে যেতে হবে কি হবে না সেটা উনি বলে দেবেন, পাশ দিতে পারবেন পারবেন না। হ্যাঁ, ভালো খারাপ সবাই আছে, বলতে পারেন যে অনেকেই হয়তো পারে না, কিন্তু আপনাকে আপনার পথটা অবলম্বন করতেই হবে। ভালো হলে তো অবশ্যই ভালো, তিনি আপনাকে সাহায্য করবেন,
তাহলে আপনি আপনার বুদ্ধিতে বেরোবেন। এই সাপের মতো এঁকে বেঁকে রাস্তা, আস্তে আস্তে কিছু কিছু জায়গায় দিকে বৃষ্টি হয়েছে, রাস্তা ভেজা আছে, টার্ন নিতে গিয়ে ভয় লাগছে যদি স্লিপ কাটে। আর যেহেতু এখন অন্ধকার হয়ে এসছে, কিছু জায়গায় রাস্তায় কাজ চলছে, বালি ঢালা আছে, সম্ভব চড়াই ঠিক চলেছি। আর সব থেকে বড় সমস্যা, এখন যত জায়গায় ঘুরে আসলাম, পেন্ডিং, নামচি, বাংলা, সব জায়গাতেই কিছু না কিছু পথ নষ্ট হয়ে গেছে, রিপেয়ারের কাজ চলছে, কোনো জায়গায় ম্যাটেরিয়ালস ঢালা আছে, কাজ শুরু হয়নি, হবে। সেই জন্যে অপরিচিত রাস্তায় কখনো স্পিডে চালানো যাবে না, দেখে বুঝে ড্রাইভ করাটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। আমি বাইক খুবই পছন্দ করি। সবাই বলে বাইক নাকি শয়তানের কাজ, পড়া দিলেই ছোটো, কিন্তু আমার কাছে কখনো তা মনে হয়নি। আমার কাছে খুবই প্রিয় জিনিস বাইক। আমি কবে বাসে উঠেছি সেটা আমি বলতে পারবো না, ট্রেনে কবে উঠেছি আমি বলতে পারবো না, কারণ আমি সব জায়গাতেই, সে 200 কিলোমিটার হোক আর 500 কিলোমিটার হোক, আমার কোনো আত্মীয় বাড়ি হোক বা কোনো কাজে যেতে হোক, আমি সবসময় বাইকে চলি। হয়তো আপনাদের মতো আমি বড় কোনো ইউটিউবার নই, বড় কোনো নাম করা সেরকম ড্রাইভার নই বা যে ব্যক্তি নই যে আমাকে চিনবে, কিন্তু আমি আমার কাজটা এইভাবেই করি, এইভাবেই চলি। আর আমি যা করি, এতদিন তো আমি জানতামই না ইউটিউব বলে কোনো জায়গা আছে, প্ল্যাটফর্ম আছে, যেখানে সবাই নানান রকম ঘোরাঘুরির ভিডিও দেয়, চ্যানেল তৈরি করে। এ তো আমাকে আমার এক ভাইকে বলেছিল যে কাকা তুমি যে ঘুরে বেড়াও, এই ঘোরার ভিডিওগুলোই তো তুমি ওখানে ছাড়তে পারো, কত মানুষ দেখে। সেই ভাইকেই এই চ্যানেল আমাকে খুলে দিয়েছে, আর আমি সেই ঘোরার ভিডিওগুলো সব ওখানে আপলোড করি। কারণ আমার এর আগে অনেক ঘোরার ভিডিও ছিল, যেগুলো আজ থেকে 20 বছর আগে, সেগুলো সব আমার একটা হার্ড ডিস্কে রাখা ছিল। সেই হার্ড ডিস্কটা ক্র্যাশ হয়ে গিয়ে সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম। ওই ভাইপোই আমার ভিডিওগুলোকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, কিছু পেরেছে কিছু পারেনি। তো তখনই বলেছিল বাবা তুমি তোমার ভিডিওগুলো তো ইউটিউবে একটা চ্যানেল খুলে রেখে দিতে পারবে, যার ভালো লাগবে দেখবে, আর যদি নাও দেখে তোমার তো থেকে যাবে, তুমি যখন খুশি তুমি নিজেও দেখতে পারবে। তাই বললাম, আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে বাবা এখানে রাখতে গেলে স্টোরেজ কতটুকু লাগে, বলতে স্টোরেজের কোনো হিসেব নেই, তুমি দিতে থাকবা, যা দেবার তাই থাকবে। আর সত্যি কথা বলতে আমি যে ঘুরবো 20 ঘন্টা, 30 ঘন্টা, 50 ঘন্টা, চ্যানেলে মডিফাই করে কেটে ছেটে কতটুকু দেওয়া, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, সমস্ত কিন্তু দেওয়া সম্ভব। আর সবাই এত কিছু দেখতে, এত সময় ধরে দেখার সময়ও কারণ প্রচুর কিছু কেটে বাদ দিতে হবে, দিয়ে তারপর ছাড়া হয়। তার মধ্যে দিয়ে যতটা দেওয়া যায়, যতটা দিতে পারি চেষ্টা করি আমি বেশি বেশি। আমার ভিডিওগুলো ওই জন্যই বড়ো থাকে যে আমি কিছু বাদ দিতে চাই না, চাই যে সমস্ত কিছু যেন আমি দিতে পারি, এটা স্মৃতি হিসেবে রেখে দিতে পারি। বলো, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইটা ওইটা ওই দিক না, সোজা না, আমরা উঠে এদিকটা, ওই দিকটা তো না। এখানে একটু সমস্যা হচ্ছে, দিকটা ঠিকঠাক দেখাচ্ছে না, দিক ভুল করে অন্যদিকে চলে গেলে ওয়ান ওয়ে আছে, আবার অনেকটা ঘুরে আমাদের আসতে হবে। আমরা দার্জিলিংয়ের ঢুকে পড়েছি,
থেকে দার্জিলিং শহরটা শুরু হলো। এখন সন্ধে 7:30 বাজে। আর এই সময়টাই হচ্ছে সব থেকে ভিড়ভাট্টা জ্যামের সময়। পুরো দার্জিলিং শহরটাই জ্যামে ভরে থাকে। আর এখানে খুব অল্প সময় আগে বৃষ্টি হয়ে গেছে। দেখি আপনাদের সেই ঐতিহ্যবাহী টয় ট্রেন দেখাতে পারি কিনা। এই পথ দিয়ে যাওয়ার সময় বাঁ দিকে আমাদের হোম স্টেশন বাঁধবে। আমরা সবে শহরে ঢুকেছি। এখান থেকে প্রায় 2-2.5 কিলোমিটার যাওয়ার পরে, 2.5 কিলোমিটারও বেশি হবে হোম স্টেশন। কারণ এখনও টয় ট্রেন লাইন শুরু হয়নি। আমাদের ঠিক বাঁ দিক দিয়ে টয় ট্রেন লাইন পাবো আমরা যাওয়ার সময়। এখানে একজন বললেন যে দার্জিলিং শহরের মাঝামাঝি থেকে শেষের দিকে প্রচুর কুয়াশা পড়ছে, পথ ঠিক দেখাই যাচ্ছে না। যদি তেমন হয় প্রথমে চেষ্টা করব যাওয়ার। যদি তেমন হয় যেখানে অসুবিধা বুঝবো সেখানেই কোনো হোমস্টে বা হোটেল জায়গা নিয়ে থেকে যাব। কারণ বেশি কুয়াশা হলে যাওয়াটা সত্যিই অসম্ভব হয়ে যাবে। হ্যাঁ, রাত্রিবেলা বৃষ্টি যদি হয়ে থাকে তাহলে কোনো রকমই চান্স নেব না, যাতে কোনো সমস্যায় না পড়ি। দরকার হলে রাতটা এখানে থেকে যাব। মাঝে মাঝে হ্যাঁ, বোমটাকে দেখতে পাচ্ছি। তো মারিনি। আর এদিকে শহরের মধ্যে বাইক চালাতে গেলে অনেক নিয়ম মেনে চলতে হয়, কারণ অনেক জায়গায় সিগন্যাল আছে। যেহেতু আমরা প্রত্যেক দিন এই রাস্তায় চলি না, একটু 19-20 হলে খেয়াল না করলেই ফাইন খেতে হবে। সেই ভুল তো করা যাবে না। ঘুরতে বেরিয়ে, আনন্দ করতে বেরিয়ে নিরানন্দ যাতে হতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই রাত্রে সন্ধ্যের পর ছোটো গাড়ি প্রচুর চলে, যেহেতু এখানে সবই ছোটো গাড়ি। এখানে সিগন্যাল সবাই দাঁড়িয়েছে, আমাদেরও দাঁড়িয়ে থাকতে হবে। আর বেশি সময় দাঁড়াতে হলো না, তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে গিয়েছে। এই যে স্বপ্নের টয় ট্রেন, স্বপ্নের ট্রেন দার্জিলিং এর ঐতিহ্য। হোম স্টেশনের পাশ দিয়ে চলেছে। এগুলো সব ইঞ্জিন। দারুণ দারুণ। আর ট্রেন লাইন শুরু হয়ে গেল এখান থেকে একেবারে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। কিন্তু এই ভেজা দিনে বা শুকনো দিনে যে কোনো অবস্থাতেই এই ট্রেন লাইন ক্রস করার সময় কখনো স্পিডে ক্রস করবেন না। কারণ একটু যদি স্পিড করে তাহলে কিন্তু আছাড় খেতে হবে। কারণ আমার অভিজ্ঞতা আছে, আমি একবার এর আগেও এরকম বিপদে পড়েছিলাম যে একটু হালকা কাত করে গাড়িটা আমি যেই বের করতে গেছি আর ধপাস। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা খুব ভালো নিয়ম আছে, সেটা হচ্ছে এই বর্ষার আগে আগে রাস্তার যে কোনো সাইড ঘুরে নানান রকম কাজ। ট্রেনের লাইনের পাশ দিয়ে চলে। এখানেও ওই দার্জিলিংও তার ব্যতিক্রম নয়, এখানেও সেই একই অবস্থা। সাইড ঘুরে কাজ হয়েছে, রাস্তায় বৃষ্টির জলে কাদা হয়ে পুরো রাস্তাটা কাদা হয়ে আছে। ভিড় হয় প্রচণ্ড। আর সেই নিচু গর্তটা দেখে বোঝা যাচ্ছে যে 2-1 দিনের মধ্যে এখানে কাজ হয়েছে। সারা বছর ভালো থাকে, ঠিক বর্ষার আগে আগে রাস্তার একটা সাইড ঘুরে সেখানে নানান রকম পাইপ, তার পোতার কাজ শুরু হয়। আর সারা বর্ষা সেখানে জল কাদা জমে
ধার দিয়েই চলেছি। আচার খাওয়ার একটা পরিবেশ তৈরি করে রেখে দেওয়া। এখন হয়তো টয় ট্রেনের আসার সময় নয়, সেই জন্য শহরের গাড়িগুলো মধ্যেই পরপর যথেষ্ট সাজানো আছে। কুয়াশা পড়ছে। জানি না শহরের শেষের দিকে কি হবে। সবাই কম বেশি ফগ লাইট জ্বালিয়েই চলছে। এখানেও সেই সিগন্যাল একদিক দিয়ে পাস করছে গাড়িগুলোকে। স্থানীয় যারা তারা তো যেমন খুশি তেমন যেতে পারে, আমাদের তো ভয় লাগে। আমরা অনেকটাই পথ এগিয়ে এসেছি। এখান থেকে আর 20 কিলোমিটার হচ্ছে কার্শিয়াং, কিন্তু রাস্তায় প্রচণ্ড ফগ, কারণ সদ্য সদ্য বৃষ্টি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সামনের গাড়িটাকে আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি না, এতটা কুয়াশা। গাড়ির স্পিড খুব একটা বেশি নেই, আর চালাতেও ভয় করছে। একটা লাইন ধরে ওই বড় গাড়িটাকে সামনে রেখে আমরা পিছনে পিছনে চলেছি, কারণ যেখানে একটু হালকা ফাঁকা সেখানেই কুয়াশার প্রভাবটা অনেক বেশি। আর এখনও আমাদের অনেক পথ যেতে হবে। বোম্বা ভাই বলছে, দাদা এত রিস্ক নিয়ে লাভ নেই, কাছাকাছি কোনো জায়গায় দাঁড়িয়ে একটা রুম নিয়ে আজ রাত্রে থেকে গেলেই হয়। আমারও তাই ইচ্ছে, কিন্তু দার্জিলিংয়ের শেষের দিকে বেশ কয়েকটা জায়গায় আমরা রাত্রে থাকার জন্যে রুমের কথা বলতে গেলাম, তো দুজনের জন্যেই 2000 টাকা চাইছে। সেই জন্য আমরা চাইছি সামনের দিকে আরেকটু এগিয়ে গিয়ে শহরের একটু বাইরে যদি একটু কম পয়সায় রুম পাওয়া যায়। খাবার হয়তো আমরা কিনে নিলাম, শুধু থাকার জন্য আমাদের রুম দরকার। দেখুন কি পরিমাণ কুয়াশা। প্রথমে ভেবেছিলাম যে সত্যি সত্যি এগুলো কুয়াশা, পরে দেখলাম না, কুয়াশা নয়, টোটাল মেঘটাই নিচে নেমে এসছে, মেঘই নিচে নেমে এসছে। এখন সত্যিই ভয় লাগছে। রাস্তা হয়তো 17-18 কিলোমিটার, 20 কিলোমিটার, কিন্তু এইভাবে গিয়ে তো আমরা টাইম মতো পৌঁছতে পারবো না, কারণ এখনই 8টা পার হয়ে গেছে। এই 20 কিলোমিটার যেতে হয়তো 2 ঘন্টা লেগে যাবে, এতটাই কুয়াশা। তারপর যদি সেখানে গিয়ে আমরা কোনো রুম না পাই তাহলে সত্যি খুব অসুবিধায় পড়ব। সেই জন্যে সামনে যে কোনো জায়গায় থেমে দেখবো কোথাও যদি একটা রুম পেয়ে যাই, তাহলে আজকে রাতে সেখানে থেকে যাব। তারপর আগামী দিন সকালে কার্শিয়াং পৌঁছে কার্শিয়াং ঘুরব। এই যে রেল লাইনগুলো, ও ও ও ও এই কথাটাই আমি বারবার বলতে চাইছিলাম যে রেল লাইনের উপর দিয়ে যেতে গেলে এরকম স্লিপ কেটে করার চান্স থাকে। এই দেখুন পুরোপুরি রাস্তা কাদা হয়ে আছে, কারণ এই বর্ষায় সাইড দিয়ে খুঁড়ে নানান রকম ড্রেন, তারপরে পাইপ, ইলেকট্রিক লাইন, নানান রকম কাজ করে। খুব সাবধানে নইলে পেছনের চাকা যদি আবার করে তাহলে তো ছিটপাট। একবার হতে হতে বেঁচে গিয়েছি, কারণ আমার কাছে আমার সাথে এরকম বেশ কয়েকবার হয়েছে। কারণ আমার জানি বলেই আমি খুব স্পিডে পার হতে চাই না। আর তারপর এখন বর্ষার সময় পুরো চাকা কাদা হয়ে আছে,
স্লিপ কাটতে বেশি সময় লাগে না, শুধু পড়ার অপেক্ষা। ভাগ্যিস বেঁচে গেছি, নইলে নিজে তো কাদা মেখে লুটোপুটি হয়ে উঠতাম। তারপরে কুয়াশা। খুব বেশি দূর যাব না, সামনে যেখানে হোমস্টে পাবো বা হোটেল পাবো আজ রাতটা সেখানেই থেকে যাব। আগামী দিন সকালে উঠে তারপর যেখানে যাব, যে যা দেখার আবার দেখব। কারণ মেঘের যা অবস্থা, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, বৃষ্টি আসলেও বিপদ। আমার পিছনের বোম্বা ভাইকে আমি দেখতেই পাচ্ছি না লুকিং গ্লাসে, কারণ সবই অন্ধকার দেখাচ্ছে। কিছু কিছু জায়গায় একটু কম, যে জায়গাগুলো একটু ফাঁকা বা লোকালয়ের চাপটা কম, সেখানেই কুয়াশার প্রবণতাটা বেশি। আর এই দার্জিলিং থেকে কার্শিয়াং যেতে আপনাকে যে এই টয় ট্রেন লাইনটা কতবার ক্রস করতে হবে আপনি ভাবতেও পারছেন না। প্রত্যেক হাফ কিলোমিটার পর পর আপনাকে লাইনটাকে ক্রস করতে হবে, কারণ লাইনটা সাপের মতো এঁকে মেঁকে গেছে, পথটাও সাপের মতো এঁকে মেঁকে গেছে। দুটো পথই একে অপরকে বারবার ক্রস করেছে। এই দেখুন সামনে আবার কুয়াশা আছে, কখনো কখনো হালকা, আবার কখনো ভারী কুয়াশা। তারপরে ধরুন এই ছোট গাড়ির সামনের আলো চোখে পড়লে, রিফ্লেক্ট হলে তখন তার কিছুই দেখা যায় না, সবই অন্ধকার লাগে। তারপর রাস্তা ভেজা ও কাদা, কত সাবধানে রাইড করতে হচ্ছে বুঝতেই পারছেন। দেখা যাক দূর যেতে পারি, কোথায় গিয়ে একটা থাকার রুম পাওয়া যায়। ভাই বোম্বা তো যেতেই চাইছিল না, আমি বললাম যে চলো একটু এগিয়ে যাওয়া যাক, বাইরের দিকে গিয়ে যদি কোনো রুম পাই ভালো, আর যদি ধীরে ধীরে কার্শিয়াং পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে তো মিটেই গেল। তবুও আমারও ইচ্ছা আছে চলতে চলতে যদি সেরকম কোনো জায়গা পাই, থাকার ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে থেকে যাব। কার্শিয়াং রাত্রে না পৌঁছলেও কোনো অসুবিধা নেই, দরকার হলে আগামী দিন সকালে গিয়ে ঘুরবো, সকালে পৌঁছবো, কোনো সমস্যা নেই। আর আমাদের দুজনের মতে কখনো মতবিরোধ হয় না, যে যা খুশি একটা বললেই হলো এবং যেটা হবে সেটা দুজনেই মেনে নেবে, যে জন্য আমাদের ঘুরতে গিয়ে কখনো অসুবিধা হয় না। যদি ভুল রাস্তায় যাই, কোনো কিছু একটা দেরি হয়, কী হয়েছে, একটু বেশি ঘোরা হবে, একটু বেশি সময় থাকা হবে, কখনোই মনে হয় না তোমার জন্য আমার দেরি হয়ে গেল, ভুল রাস্তায় গিয়ে আমাদের বেশি ভুল রাস্তায় যাওয়া হলো। ভুলটা ভুল না, ভুলটাতে একটু বেশি ঘোরা হয়। সেই জন্যে ভাই বোম্বা আর আমি, আমাদের মধ্যে এই বিষয় নিয়ে কোনো সমস্যা হয় না। যদি বলি দাদা এখানেই থাকবো তাহলে এখানেই থাকো, যদি বলি ভাই এখানে থাকতে হবে, হ্যাঁ থাকো। কিন্তু ভয় ওরও লাগছে, আমারও লাগছে, কিন্তু আমি বুঝতে দিচ্ছি না তাই, কারণ আমি যদি ভয় পাই তাহলে ও আরও ভয় পেয়ে যাবে। দেখুন সারা রাস্তায় কুয়াশাচ্ছন্ন, কুয়াশা আস্তে আস্তে আবার বাড়ছে। আরে বাপ, মাঝে মাঝে এমনভাবে এসে হাজির হচ্ছে কুয়াশাগুলো, মনে হচ্ছে যেন আর সামনে কিছুই নেই, রাস্তা ক্লোজড। ভাই বোম্বা তো এই কুয়াশা দেখে খুবই ভয় পেয়েছে, ও তো যেতেই চাইছে না, বললাম চলো আর একটু এগিয়ে যাই। আর 11 কিলোমিটার পথ বাকি আছে কার্শিয়াং পৌঁছতে। এখনই প্রায় 9টা বেজে গেল। ওরে বাপরে, তো কিছুই দেখা যাচ্ছে না, পুরো পুরো অন্ধকার। এতটা অন্ধকার, সামনের গাড়ির আলোটা পর্যন্ত আবছা আসছে।
রাস্তাতে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই না। এত কুয়াশা হবে আমি ভাবিনি, এর আগে কখনো এত কুয়াশার মাঝে আমি পড়িনি। এইবার যে কুয়াশার মাঝে আমি পড়েছি, এমনি আমার দার্জিলিং হয়ে আসতে একটু ভয় ভয় লাগে, কারণ এত জ্যাম থাকে, এত ট্রাফিক সিগন্যাল, আমার কাছে ভয়েরই ব্যাপার। আমি চাই দার্জিলিংটাকে বাইপাস করে এ সাইড ও সাইড দিয়ে বেরিয়ে যেতে, অথবা যদি আসতে হয় তাহলে দিনের আলোয়, অথবা রাত্রি 8টার পর, তখন একটু ভিড়টা কম থাকে, সিগন্যাল কম থাকে। কিন্তু তাই হলো, আজকে সেই ভিড়ের মধ্যে দিয়েই দার্জিলিং পার হয়ে এলাম, কিন্তু এতটা কুয়াশা, এতটাই কুয়াশা যে শহরের ভয়ের থেকে এখন রাস্তার ভয়টা বেশি লাগছে। নিজে যদি সাবধানে না চলতে পারি তাহলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আর ভাই বুম্বা তো যেতেই চাইছে না, আমি ওকে জোর করে নিয়ে যাচ্ছি যে চলো একটু চলো, সামনে গিয়ে যেখানে পাবো রুম সেখানেই থেকে যাবো। চলুন দেখি কোথায় রুম পাই, কোথায় থাকতে পারি আজকের রাতটা, কেমন হবে সেই রাতের থাকার পরিবেশ পরিস্থিতি। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, এই কুয়াশা যেখানে কম সেখানে দাঁড়াতে হবে। লরির পেছনে দাঁড়াও। হ্যাঁ এবার কতটা আগে সেটা দেখো। হ্যাঁ দেখো দেখো। কোনটা? হ্যাঁ করো। না না চলো তাহলে, যেটা করবে ফাইনাল করো। রাস্তা দাঁড়িয়ে থাকার থেকে কোনোটা ফাইনাল করা ভালো।
এটা আমাদের এলাকা না এখানে। is currently তাই না? busy. Please call again later. যে ব্যক্তিকে আপনি কল একদম আস্তে আস্তে করছেন যাবো তিনি এবার। বর্তমানে ব্যস্ত চড়ানো আছেন। খুব সহজ। দয়া করে हाँ अविनाश होम स्टे है ना? हाँ हाँ अच्छा अच्छा बोल रहे हैं दीदी 1500 में इंक्लूडिंग फूड है ना? नहीं 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 ओह अच्छा ठीक है तब छोड़िए नहीं लगेगा होटल ले लो। ठीक है ठीक है দেখেছো? আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাটার নাম 8 মাইল। তো এখানে 3-4 জায়গায় ফোন করে জিজ্ঞেস করে হোমস্টে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু কেউ কেউ বলছে রাত্রের খাবার দিতে পারবো না, শুধু থাকার ব্যবস্থা হতে পারে, তাও আবার এক একজনের 1500 টাকা করে লাগবে। তো রাত্রে খাবার আমরা যদি কিনেও খাই সেই ব্যবস্থাটাও তো করে দিতে হবে, তো সেটাও এখন পারবে না। সেই জন্যে না থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা কার্শিয়াংয়ের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। দেখি সামনে যদি কোথাও কোনো হোটেল পাই, কোনো হোমস্টে পাই, রাত্রে ডাল ভাত যা হয় হবে, আর না হলে পারে আশেপাশে যদি কোনো বাজার থাকে বা খাবার ব্যবস্থা যদি থাকে সেখান থেকে কিনে নেব। তারপরে যদি না থাকে তাহলে খালি পেট জগন্নাথ শুয়ে পড়বো জল খেয়ে, সঙ্গে কিছু বিস্কুট আছে, একটু ছাতু আছে, ওটাই খেয়ে নেব। এখন দেখি সামনে কোথায় গিয়ে পাই। অ্যাকচুয়ালি এই টাইমটা এখানে সবাই বন্ধ করেই দেয়, কারণ 8টার পরে এখানে আর সাধারণত দোকান খোলা থাকে না। খাবারের ব্যবস্থা আগের থেকেই ওরা সবাই রেডি করে রাখে, এবং যারা খায় বা যারা এখানে থাকেন তারা আগেই বলে দেন, সেই মতো হিসাবেই তারা রান্নাবান্না করেন, কারণ এটা শহর থেকে অনেকটাই বাইরে। আর সারাটা দিন খোলা থাকে, রাত্রি 8টার পর যারা পর্যটক ঘুরতে আসেন তারা তো সব নিজের নিজের রুমে ঢুকে পড়েন। সেই জন্যে এখানে 8টার পরে আসা মানে খাবার না পেতেও পারি, রুম না পেতেও পারি, তবুও তার মধ্যে দিয়েই যদি কোথাও জুটে যাই তাহলে রাতের থাকাটা আজকে হয়ে যাবে। দেখা যাক যতটা এগিয়ে যেতে পারি, এগিয়ে যাই, তারপর দেখছি। ভাই বোম্বা দুটো ফোন নাম্বার নিয়ে এসছে, দেখা যাক তাদের মধ্যে কোথাও হয় কিনা, জোটে কিনা, থাকার ব্যবস্থা হয় কিনা আজকে রাতটা। এখানে একটি ছোট্ট বাজার, এখানে চারিদিকেই দেখছি, খেয়াল করছি ভাই বোম্বা ও আমি দুজনেই, যে যদি কোনো হোমস্টে বা হোটেল খোলা থাকে, তো কোথাও কোনো হোটেল বা হোমস্টে খোলা দেখছি না, সবই বন্ধ, বাজারও প্রায় বন্ধ, 2-1টা দোকান খোলা আছে। এখন আমাদের কাজ হচ্ছে দুই দিকে তাকাতে তাকাতে যাচ্ছি, যদি কোথাও হোটেল বা হোমস্টে লেখা থাকে সেখানে থামবো, জিজ্ঞেস করব, যদি একটা রুম পাওয়া যায়।
আমরা দুজনেই আছি, একটা রুমই যথেষ্ট আমাদের জন্য। খাবার দাবার নাই, বাইক আছে, আগে বা পিছে কোনো দিকে গিয়ে কিছু না কিছু কিনে নিয়ে এসে খেয়ে নেব, কিন্তু থাকার জন্য তো রুমটা দরকার। সবই বন্ধ দেখুন।
দেখো এটা ওটা ওটা হোমস্টে না, এটা হোমস্টে না, তাহলে ওখানে গাড়ি রাখো, দেখে আসো ফট করে। একেবারে টোটালি করে ফেলবা, সে 200 কম বেশি হোক, কিন্তু খাবার যেন ইনক্লুড থাকে সেটা দেখবা, কারণ তা নাহলে কি বলো তো আবার কোথায় খুঁজে বেড়াবো বলে, বুঝতে পেরেছো? ভাই বোম্বা গেল হোমস্টের মালিকের সঙ্গে কথা বলতে। এখন দেখা যাক, যদি এটা হয়ে যায় তাহলে আজ রাত্রে এখানেই থেকে যাব। হোমস্টেটা ভালোই, একদম পথের ধারেই। মাথা চুল করছে খুবই, কারণ অনেকক্ষণ ধরে হেলমেট খুলিনি। যাক, রুম পাওয়া গেছে, খাওয়া দাওয়া সহই। ভাই ডাকছে, কোনো সমস্যা নেই, শেষমেশ পেয়ে গেছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে সকালে।